বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ নদীপথগুলোর মধ্যে এটি একটি, যার নাম পাটুরিয়া ঘাট। একটা সময় এই ঘাটে রাত দিন মানুষের ভিড় লেগেই থাকতো। বাস, ট্রাক, প্রাইভেট কার, ব্যবসায়ী, যাত্রী সবকিছু মিলে ছিল একটা ব্যস্ততম জনপদ। কিন্তু আজ অনেক কিছু বদলে গেছে। কোথাও গেলে সেই ভিড় দেখা যায় না, কেন জানি সেই ব্যবসায়িকদের আর কৌতূহল, সেই ডাক আর শুনতে পাওয়া যায় না। আর এই বিশাল ফেরিগুলোর ভিতরে আসলে কি ঘটছে, আজ আমরা এই নদী পারাপার হব, জানাবো ফেরির অজানা বাস্তবতা, নিরাপদ ব্যবস্থা, কর্মীদের জীবন, নদীর মানুষের গল্প, এমন কিছু তথ্য যা অনেকেই জানে না। চলুন শুরু করি আজকের ভিডিও। আগে এই রাস্তায় প্রচুর ভিড় থাকতেন, আজ নিজের চোখে দেখাবো বর্তমান অবস্থা। এক সময় এই রুট ছিল বাংলাদেশের সবথেকে ব্যস্ততম নদীপথগুলোর মধ্যে একটি। সময়ের সাথে সাথে যোগাযোগ ব্যবস্থা পরিবর্তন হয়, আর তার প্রভাব পড়েছে এই ঘাটের উপরে। আর সামনে আমরা যাব, আর এখান থেকে আমরা টিকিট নিব। এখান থেকে মেবি টিকিটটা করে নিতে হবে। গত ঈদে 10 টাকা করে বেশি নিয়েছিল। এখানে আমরা টিকিট সংগ্রহ করছি। তো দেখি টিকিটের কি অবস্থা। 140, হ্যাঁ 140 টাকা। আচ্ছা 20 টাকা হচ্ছে মেবি, এটা হচ্ছে ট্রাফিক টার্মিনাল চার্জ। হ্যাঁ এটা চার্জ নিচ্ছে ওরা, এটা ফেরি জন্য। ওকে টিকিট পেয়ে গেছি। ওকে থ্যাংক ইউ সো মাচ। খুবই কম সংখ্যক মানুষ, তারপরে আমরা খুব ইজিলি সকাল সকাল পৌঁছে গেছি ঢাকা থেকে। দেখুন, আগে এখানে দাঁড়ানোর কোনো জায়গা পাওয়া যেত না, এখন এখানে কোনো লোকই নাই। আর পাশাপাশি গাড়িগুলো একেবারে ফাঁকা রাস্তা। পাশাপাশি এখানে মানুষজন কৌতূহল খুবই কমে গেছে। সময় বদলানোর পাশাপাশি প্রযুক্তি বদলায়, মানুষ যাতায়াত পথ বদলায়, আর সেই পথ বদলে যার ব্যবসা, মানুষ ও জীবনের প্রতি খুব ঝুঁকিপূর্ণ ভাবে পড়েছে। এই সময় এই ঘাটে কেন্দ্র করে অসংখ্য পরিবার জীবিকা নির্বাহন করত, তাদের এখন অনেকেই পেশা পরিবর্তন করতে হচ্ছে। আর এখানে দোকানগুলো এখন প্রায় অস্তিত্ব হারিয়ে ফেলেছে। আমার কাছে রাইট নাও এদের সাথে আমি যাবো, এই গাড়িগুলোর সাথে। এদের আগে গেলে maybe আমি কোনো একটা ফেরি পেতে পারি। হ্যাঁ রাইট, এই ঘাটটা এইখানেই, দেখি কোনো ব্যবস্থা আছে কিনা। তো এই মুহূর্তে একটা ফেরি আসলো। ফেরিতে ওঠার জন্য নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়। বাইক, বাস, ট্রাক এবং বিভিন্ন যানবাহনের আলাদা আলাদা টিকিট ব্যবস্থা রয়েছে। টিকিটটা দেখাচ্ছে, এখান থেকে একটা নিয়ে নেবে উনি। ওকে রাইট নাও এই যে আমরা এখন নামতেছি, এই সেই ফেরি। এখন আমরা ফেরিতে উঠছি। আচ্ছা আমরাই প্রথম উঠতেছি এটাতে। একটা গাড়িও নাই, আমরাই প্রথম উঠলাম। ওকে, উনি দেখাচ্ছে ইশারা করে যে কোথায় দাঁড়াতে হবে। গুড একটা প্লেস। তো এখানে আমাদেরকে দিল ফাইনালি। আমরা এখন চলেছি। এখন চলুন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই কি অবস্থা। ঠিক আছে, নামো। আমরা ওপরে যে ফ্রেশ হই এবং ওখানে যে কফি এবং নাস্তা করে নেব এখানেই। আমরা ফেরির মধ্যে আছি, ওপরে উঠবো, উপরে দেখবো কি অবস্থা। এটা তো অনেক রিস্কি প্লেস, উঠতেও ভয় লাগে, তারপরেও সেফ উপরে যাওয়াটা। ও উঠে পড়ছে। এইগুলো ওয়াশরুম, ঠিক আছে। প্রথমে হাত মুখ ধুতে হবে। সো আমরা এদিকে যাবো, আসো। তো এইখানে বেসিন আছে, এটা নদীরই পানি, এটা দিয়ে মানুষ হাত টুক ধোয়। তো এই পানিটার কালার এই। এখন খুবই বাতাস, এখানে খুবই বাতাস। যে বাতাসের কারণে এই জায়গাটা খুবই ভালো লাগতেছে। ছিলাম হয়তো লোড হতে অনেক টাইম লাগবে, বাট অতটা টাইম লাগে নাই, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কি ফিল কেমন? কিন্তু ঘুমই ভাঙে নাই, বাইক চালাই আমি, আরো শুধু বসে থাকি। ওকে, এই হচ্ছে, এইগুলো হচ্ছে ক্যান্টিন। আবার এটার ভিতর দিয়ে আবার উপরে যেতে হয়, একদম টপ এখানে খাওয়ার প্লেস। আমরা এখন ক্যান্টিনে এসেছি। এখানে চা, কফি, রুটি, বিভিন্ন ধরনের শুকনো খাবারের পাশাপাশি ভাত টাটকা রান্না হয়, একবারে টাটকা। এখানে খাবারের ছোট ছোট এই ধরনের স্টলগুলো পেয়ে যাবেন। এগুলোতে মানুষ এসে সবাই বসে, বা এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না, যেটার ভয়ে অনেকে আবার আসবেন না। এখানে মূলত বসার জায়গাটা করা হয়েছে এই জন্যই যে এখানে সবাই কেনাকাটা করবে, বসে বসে খাবে। তো এটাই মূলত এখানকার মূল পারপাস। জীবন রক্ষায় সরঞ্জামের জন্য এখানে একটা মেসেজ করা হয়েছে, যেটা অনেকেই জানে কিন্তু ঠিক সময় মতন কাজে লাগাতে পারে না। আমরা এখানে আসলে সবসময় কফিটাই বেশি ফেভার করি, বাট এখানে কফিটা আসলে খুব ভালো লাগে, কারণ এখানে ঠান্ডা প্লেস,
ভাইয়া কফি হবে কি? ও আচ্ছা, ওকে, আমাদেরকে 2টা কফি দিয়েন। ওকে, এই হচ্ছে কি, তোমার কফি কি রেডি? ওকে ভাই, আমাদের জন্য খুব সুন্দর একটা কফি ম্যাচ করলো। এখানকার কফিগুলো সবসময়ের জন্য ভালো হয়, সবসময় এই কফিগুলো এখানকার খাওয়া হয়। হানি কম, দেখো ডেট আছে কিনা। এগুলো সকালবেলা নাস্তা হলো, এটা হানি কম, কিন্তু শুধু হানি থাকলে আরো ভিজা থাকতো না, বাট এটা তো হানি কম, হানি কম, সিম্পল নাস্তা, যেখানে ও বলছে সুন্দর হয়েছে, বাট আমি জানি না কতটুকু সুন্দর হয়েছে। ওর একটা সিনক্রেট ব্যাপার, ও হচ্ছে বাসা থেকে পানি নিয়ে আসে, কোথাও ওর যতই পিওরিটি পানি দেওয়া যায় ওটা ও নিবে না, ও খাবেও না। ও বাসা থেকে ও সবসময় একটা বোতল ক্যারি করে, এর জন্য ব্যাগ যাতে ওয়েট হয় সেটা আমাকেই বহন করা লাগে। খাওয়া শেষ, ফেরি চালু হয়ে গেছে অলরেডি, এখন আমরা ঠিক উপরে যাব। ক্যান্টিন থেকে বেরে উপরে আসা মাত্র এই পানি বিশাল সমুদ্রর মতন ঢেউ, নদীর মনে হচ্ছে না আর কফি, আসলে অন্যরকম একটা মুহূর্ত। আর সব জায়গাতে সেফটি টিপগুলো দেখা যাচ্ছিল, দেখে আসলে খুবই ভালো, বড় বড় জাহাজ মনে হচ্ছে কোথায় না কোথায় চলে এসেছি। নদীর মাঝখানে এসে বোঝা যায় এটা যাত্রা শুধু এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া নয়, এটি হাজারো মানুষের জীবিকা ও অর্থনীতির সাথে জড়িত একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে প্রাকৃতিক সৌন্দর্যের অংশ নয়, এদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়। এই হচ্ছে সূর্য মামা ঢেকে ঢেকে উঠতেছে, সূর্য মামা অপেক্ষা করতেছি তার জন্য। আর সূর্য মামার দেখা এই প্রথম পেলাম। সো এখন এখানকার ভিউটা অনেক সুন্দর, অ্যান্ড কোনো মানুষই নাই আজকে, কোনো সময় অনেক মানুষজন থাকে, একদম ফাঁকা, কেউ নাই। নদীতে সেভাবে অনেক পানি নাই, কম কিছুটা পানি কম। আর ওইখানে দেখুন অনেকগুলো ঘাট, এভাবে 1 2 3 4 5 করে অনেকগুলো ঘাট আছে, যেগুলোতে গাড়ি এখনো লোড হচ্ছে, এবং এইগুলোতে ঠিক টাইম লাগতেছে না, কারণ প্রচুর গাড়ির চাপ। আর হচ্ছে তাছাড়া এখন ঈদের সময়ের জন্য ততটা সময় লাগতেছে না, তো যখন ঈদ ছাড়া তখন অনেক সময় লেগে যায়। আর এখন যেহেতু এটা পরিত্যক্ত একটা স্থান হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যেহেতু সবাই মানুষ এখন আস্তে আস্তে আপনার পদ্মা সেতুর ওদিকে অনেক মানুষ চলে যাচ্ছে, সো কিছু সংখ্যক জেলার লোকগুলো এদিক দিয়ে তবে যাচ্ছে। অতিরিক্ত লোড, সেক্ষেত্রে খারাপ আবহাওয়া, তীব্র স্রোত অথবা মানবিক ভুলের কারণে দুর্ঘটনা ঘটতে পারে, তাই নিরাপত্তা নির্দেশনা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। অনুমতি নিয়ে আমরা এখন কন্ট্রোল রুমে প্রবেশ করব, আর এখানে পুরো পরিচালনা করা হয়, পানির গভীরতা, স্রোত এবং চারিদিকের রুট সবকিছু নজরদারি করা হয়। পানির ভিতরে কিভাবে পরিমাপ করে, মাস্টার কতদিন লাগে, সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কি, সব প্রশ্নগুলো একে একে ওনাদের কাছ থেকে করব। এই হচ্ছে সামনে থেকে যে ভিউটা, যেটা থেকে ক্যাপ্টেন, আপনারা তো মেবি ক্যাপ্টেন, ইয়েস। সো অনেকে জানে না, সো ক্যাপ্টেনরা এখান থেকে নিয়ন্ত্রণ করে। আমরা এই ফেরি পারাপারের জন্য এই ফেরির ভিতরে কয়েক ঘন্টা থাকি, কিন্তু যারা এই ফেরি চালায় তাদের জীবন পুরোপুরি নদী কেন্দ্রিক। দিন রাত শিফটে কাজ করতে হয়, অনেক সময় পরিবার থেকে দূরে থাকতে হয়। নদীর আবহাওয়া যেমনই হোক তাদের দায়িত্ব পালন করতে হয়, কিন্তু এই ফেরির সার্ভিস বন্ধ থাকে না, তাই ছুটি ব্যবস্থা পরিকল্পনা অনুযায়ী করতে হয়। এটা হলো ইঞ্জিনের আরপিএম, সবই ইঞ্জিনের ইকুইপমেন্ট। আচ্ছা, আপনাদের প্রত্যেকটা এমপ্লয়ের কাছে মেবি থাকে যে কোথায় কি হচ্ছে সেটা আপনাদেরকে জানানোর জন্য। আছে। ওকে, পানির গভীরতাটা এটা দেখা হয় এখান থেকে। ও আসলে দারুণ। এটা হচ্ছে কোন সাইডে যাচ্ছে এখন সেটাকে দিক নির্দেশনা, যেটা ইস্ট ওয়েস্ট অ্যান্ড কম্পাস। এগুলো আসলে যতটা ইজি ততটা না, এগুলো ভাইয়ারা পড়াশোনা করে তারপরে এখানে এগুলো করে। আবার কিছু লোক থাকে ওনারা কমপক্ষে 10 বছর, এই 9 বছরের কারণ হয় না। ও আচ্ছা, লং টাইম। তো এটা মানে কি স্পেশালি কোনো কোর্স আছে না হচ্ছে আপনাদের? কোর্স আছে, তারপরে ওই পুস্তক আছে, পরীক্ষা আছে। ও পায় না ইন্টারনেট আছে। আচ্ছা, এখান থেকে ওনারা যেটা করে থাকে, আমি এখান থেকে দেখতে বের হতে পারবো না, সো এখানে একটা লাইট আছে, সো এই লাইটটা অনেক পাওয়ারফুল। সো এই লাইটটা দিয়ে ওনারা বিভিন্ন ধরনের সামনে যে ফোকাসটা মূলত এটাই নিয়ে থাকে। সো এটা
ক্রিটিক্যাল একটা পয়েন্ট। সো আসলে এটা যে কি পরিমাণ রিস্কি, আমাদের বাংলাদেশে এত দক্ষ দক্ষ এখানে মাস্টার আছে, সো এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এখানে যে মাস্টারগুলো মূলত কাজ করতেছে এনাদের 10 ইয়ার্স আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স লাগে, তারপরে ওরা হচ্ছে এটাকে চালক না মানে চালাতে পারে। সো এই যে একটা অভিজ্ঞতা, এটা কিন্তু বাংলাদেশে এত দক্ষ দক্ষ লোক আছে, বিশ্বে কিন্তু আমাদের এই শিপিং নিয়ে অনেক ভালো একটা ধারণা আছে। বিভিন্ন দেশে আমাদের মাল, যেহেতু আমাদের বাংলাদেশে গার্মেন্ট সেক্টরটা অনেক হাই কোয়ালিটি ভাবে মেনটেন করে, তো সেটাকে কিন্তু এই জাহাজ দ্বারা, এই ফেরিগুলো দিয়েই অনেক মালগুলো নিয়ে যাওয়া হয়। তো আমি এখান থেকে ভাইয়াদের সাথে বিদায় নিয়ে চলে যাচ্ছি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আমি আপনাদেরকে ভিডিও নিই নাই, সো ডোন্ট ওয়ারি। ওকে, সো প্লেসগুলো অনেক সুন্দর, অনেক সাজানো। যেমন এখানে যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন রাইট নাও, এখানে ফুল গাছগুলো রাখছে অনেক সুন্দর, অনেক ভালো ছিল। সো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন এই মুহূর্তে। সো এটা লাগাই দিতে হবে রাইট নাও। আমি ওনাদের সাথে কথা বললাম, ওরা খুবই আন্তরিক। অ্যান্ড এখানে নামাজ পড়ার জন্য প্লেস, নামাজের স্থান, যারা নামাজ পড়তে চায় তারা এখান থেকে নামাজ পড়তে পারবে। এবং সেফটি হিসাবে এইগুলো রাখছে, যদি কখনো যদি ডুবে যায় বা কোনো ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে এখান থেকে তারা এগুলো নিয়ে ঝাঁপে পড়তে পারবে, এটাই ভাসমান। আর তাছাড়া এখানে লাইফ জ্যাকেট, লাইফ বয়, নিরাপত্তা সরঞ্জাম, অনেকে এগুলো দেখেন কিন্তু ব্যবহার জানেন না। ফেরিতে সাধারণত লাইফ জ্যাকেট, এই লাইফ বয় রাখা হয়। লাইফ জ্যাকেট শরীরে পানিতে ভাসিয়ে রাখার জন্য সাহায্য রাখে। লাইফ বয় পানিতে নিক্ষেপ করার জন্য ডুবন্ত ব্যক্তির জন্য সেটা ধরে অনেকক্ষণ পানিতে ভেসে রাখতে পারে। অনেকে প্রশ্ন করেন, ফেরি কি ডুবে যায়? আধুনিক ফেরি নিরাপত্তা ব্যবস্থা অনেকে উন্নত। ফাইনালি যেটা বলবো, ওকে বসে রেখে আমি গেছিলাম সামনে। নদী শুধু পানি নয়, এখানে আছে মানুষের স্বপ্ন, সংগ্রাম ও জীবিকা। আমরা এই ফেরিতে কয়েক ঘন্টার জন্য থাকি, তবে যারা সবসময়ের জন্য এখানে কাজ করে তাদের জীবনযাত্রা মান এবং তাদের জীবনে কতটা হতাশাপূর্ণভাবে থাকে সেই সব বিষয়গুলো আমরা তাদের মুখ থেকে শুনব। তবে এই নদীর জীবনগুলো তাদের একটা গল্প নয়, এগুলো থাকে মানুষের অজানা হয়ে, কারণ তারা সাধারণ মানুষের থেকে সব থেকে আলাদা। তাদের কর্মসংস্থান, ডিউটিগুলো একটু সবার থেকে আলাদা এবং ভিন্ন হয়ে থাকে। আচ্ছা, এটা কি আপনাদের থাকার জায়গা? ওনারা থাকার জন্য ব্যবহার করে। Alright. আপনাদের একটু অভিজ্ঞতাটা বলেন তো, এখানে কতদিন পর আপনারা ছুটি পান? 2 মাস 1.5 মাস। 2-1.5 মাস, তারপরে ফ্যামিলিদের সাথে যে দেখা করে। আর ছুটি কতদিনের পান? 10 দিন। 10 দিন। ওকে, 10 দিন। আপনাদের হচ্ছে এখানে সুযোগ সুবিধা বলতে কি, মানে কি দেয়? কি আসে? মানে জাস্ট স্যালারি আর আদার্স কোনো ওইভাবে লাইফ সেফটি মেনটেনটা? খুবই কিছুদিন আগে যে এখানে একটা ফেরি মনে হয় ডুবে গেছিল, ছোট একটা, হ্যাঁ, সো ওটা কি আপনারা দেখছিলেন? টাকাটা দেই। কিন্তু শুনছেন যে এখানে রজনীগন্ধা, রাইট? হ্যাঁ, সেটা ডুবে যায়। তো মূলত কি কি কারণে ডুবে, মানে কি সমস্যা? ফুটা হওয়ার কারণে না টেকনিক্যালি কোনো সমস্যা? এগুলো আপনার কত বছর এখানে? অনেকদিন ধরে আছে, বাট এই ধরনের সমস্যা ফেস করে নাই, এটা একটা ভালো দিক, আসলে ভালো দিক। বললাম, আঙ্কেল অনেক ভালোভাবে আমাদের কথাগুলো অ্যান্সার দিল। এখানে তাদের জীবনে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে, সেই বিষয়ে কিছু কথা বললো। তবে এখানে মাঝে মধ্যে বিভিন্ন বাস চালক এবং শ্রমিকদেরও বিভিন্ন দুর্ঘটনা এবং যাত্রীদেরও কবলে পড়তে হয়। মাঝে মধ্যে এখানে বাস নদীতে পড়ে যায় এবং সেখান থেকে মানুষ অনেক আহত হয় এবং নিহত হয়। আর এগুলো আসলে আমাদের জন্য অনেক মর্মান্তিক। আর এই নদীপথে তার জন্য দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনেক হকার প্রতিদিন পণ্য বিক্রি করে জীবিকা আহরণ করে এবং ছোট ছোট ব্যবসাগুলো এই ফেরির সাথেই জীবিকা আহরণ করে থাকে। এখানে ডাব, কুষ্টিয়ার তিলে খাজা, এখানে বিখ্যাত সব খাবারগুলো নিয়ে বসে থাকে। অ্যাপেলগুলো বাংলাদেশের বাইরে থেকে আসে, মালটা আছে। সো টাফ এদিক দিয়ে যাওয়াটা, তারপরে আমি এদিক দিয়ে যাচ্ছি। এখানে গাড়িগুলো খুব সুন্দরভাবে এবং পরিকল্পনাভাবে সাজানো হয়। দেখুন, এখানে অনেক সুন্দরভাবে পিছনে গাড়িগুলো সাজিয়ে রাখছে আর তার ভিতর দিয়ে আমি হেঁটে যাচ্ছি। ফেরিগুলো ভারসাম্য বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটা যানবাহন নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী রাখা হয়। এতে ফেরিগুলো দুর্ঘটনা কবল থেকে বাঁচার সম্ভাবনা খুবই বেশি থাকে। একটা গর্জন শুনতে পাচ্ছি, সো এটাকেই নামাই দেওয়া হবে। সো এটা হ্যান্ডেল করে রাখা আছে,
And একদম কাছাকাছি রাখা এটা, যে এতটা কাছে কোনো গ্যাপটাই রাখে নাই টোটালি। খুবই টাফ, তারপরে ওইখানে রাখা হয়েছে। সো এইখানে অনেক মোটা মোটা রশি দেখা যায়, যেটা দেখলে এগুলো মূলত বেঁধে রাখে, যখন কিনারাতে যাবে তখন এগুলো দিয়ে বেঁধে রাখবে। তাড়াতাড়ি আমরা চলে আসলাম। আর এখানে দেখেন অনেক ময়লা যাচ্ছে, যেগুলো দেখলে অবাক হবেন যে এত পরিমাণ ঢেউ এখানে, যেটা দেখলে নিজের কাছেই ভয় লাগতেছে। কি পরিমাণে ঢেউ পানিতে যাচ্ছে সেটা দেখলেই বুঝতে পারবেন। এখানে আছে মানুষের স্বপ্ন, সংগ্রাম ও জীবিকা। এই ছোট ছোট নৌকাগুলো জেলেরা সবসময়ের জন্য এখানে মাছ ধরে থাকে এবং এই নদীতে গড়ে উঠেছে জীবিকা বিশাল এক জীবন ব্যবস্থা। একটু ভয় লাগে না যে ওরা এইভাবে যাচ্ছে, বাট ওরা খুব এনজয় করে, এগুলো এত জোরে যায়। আমরা ঘাটে যাচ্ছি সেটাও বুঝতে পারতেছি না, কারণ অনেক ঘাট এখানে নতুন তৈরি হচ্ছে। তো এইগুলো রাইট নাও সব রেডি হবে, রেডি হওয়ার পর এখানেও হয়তো ফেরি দাঁড়াতে পারবে, ব্যাপারটা এমন। এখন আমরা যাব, বের হব, তো দেখি কি হতে পারে। সামনে অলরেডি চলে এসছে, এখানে আমরা চেষ্টা করি বের হওয়ার জন্য। ওরা দড়িগুলো বেঁধে দিল যাতে বন্ধ করে দিলে যেন ভেসে না যায়। এখন এটা নামাবে, ওটা নামতেছে। আচ্ছা, এইখানে খুব ভালোই ভালো যা কুচিয়ে গেছে, এটা অনেক ভালো। ইনি বের হবে ফার্স্টে, সেকেন্ড আমরা। ওকে, গাড়ি স্টার্ট হয়ে গেছে। সো এখন আমরা এই গাড়ির পরেই আমরা বের হচ্ছি। ফাইনালি ফেরি পারাপার হলাম।